আসসালামু আলাইকুম। দুপুরের সময় খাওয়া দাওয়ার পরে আসলে ট্রেনিং ক্লাস কোনোটাই মনোযোগ দিয়ে করা যায় না। শোনা যায়? সাউন্ড কম নাকি? তো সবাই তো আমি শুনলাম যে সবাই নাটোর আর সিংড়া থেকে আসছেন না? এখানে অভিভাবক কয়জন আছেন? 7 জন। আপনাদের বাচ্চাগুলো কেমন আছে? আপনি অভিভাবক? আপনার বাচ্চার বয়স কত? 17। কতদিন আগে ধরা পড়ে? ওর বয়স যখন বছর 3 তখন আপনি বুঝতে পারলেন। তারপর কিভাবে চিকিৎসা করলেন? কোথায় থেকে কি করলেন? এখন কি সমস্যা? আচ্ছা আচ্ছা, ওটা কি অটিজম বলছে কেউ? অটিজম না বুদ্ধি প্রতিবন্ধী? বসেন। আচ্ছা, আরেকজনের অভিভাবক একটু দাঁড়ান। অভিভাবক একটু দাঁড়ান তো। আচ্ছা এখন এখন হাঁটতে শিখেনি? এটা কি অটিজম বলতেছে? অটিজম? আচ্ছা ঠিক আছে, বসেন। অটিজম বাচ্চা কারো আছে? অটিজম এখানে যেসব অভিভাবক আসছেন তাদের বাচ্চা অটিজম বলে দিয়েছে ডাক্তার। আপনার বাচ্চার বয়স কত? 14 বছর। কতদিন আগে? ওর বয়স যখন 4 বছর তখন আপনি ধরা পড়লো। কিভাবে ধরা পড়লো? কি সমস্যা ছিল? কানে কম শোনে? আচ্ছা, কথা বলে? আচ্ছা, কোথায় চিকিৎসা নিয়েছিলেন? নেননি? কোথাও যাননি? আশেপাশে কোথাও ডাক্তার বা ভালো হবে না বলে দিয়েছে? আচ্ছা, তাহলে অটিজম কেমনে বুঝলেন? হ্যাঁ, কার্ডে লেখা আছে। কার্ড কারা করে দিয়েছে? সমস্যা অফিস থেকে করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে। এখন
চিকিৎসা নিতে আসছিলেন? মানে সে কাগজ হারানোর জন্য আর দেখে নেই? আমার সাথে দেখা হয়েছিল? তারপরে কতদিন আগেকার কথা? আচ্ছা, ঠিক আছে। আপনি যে এখন যদি চিকিৎসা নিতে চান নিয়ে আসেন। হ্যাঁ, আমার নাম ভালো করে মনে রাখেন যে, আচ্ছা এখানেই তুলে দিই। না দিচ্ছি এটা ঠিক আছে, আমি নাম্বারটা তুললাম তো। দেখতে পাচ্ছেন? আচ্ছা, নাম্বার দিয়েছি, সময় করে তুলে নেন। তো আসলে অটিজম নিয়ে আজকে আলোচনা হবে। হয়তো এর আগেও আপনাদের পুরা ট্রেনিংটাই অটিজম বিষয়ক মানে আলোচনা নিয়েই হয়তো ট্রেনিং। তো আমি যে অটিজমের যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, সেটা হলো যে অটিজম কিভাবে আমরা শনাক্ত করি, বা অটিজম এই বাচ্চাটার অটিজম আছে এটা যেভাবে নির্ণয় করা হয়। তো আমি চেষ্টা করব আপনাদের শিখিয়ে দেওয়ার জন্য। তো এটার উদ্দেশ্য একটা জিনিস যে আসলে অটিজম না, কিন্তু তারপরেও বলা হচ্ছে যে এটা অটিজম। তো অটিজম সংখ্যায় বা গবেষণায় পার্সেন্টেজে অনেক কম এখনও আমাদের দেশের পার্সপেক্টিভসে সংখ্যায় অনেক কম, কিন্তু আলোচনা এত বেশি যে মনে হচ্ছে যে সবাই অটিজম হয়ে গেছে। হ্যাঁ, যেখানে একটু সমস্যা দেখা যাচ্ছে তো সেখানেই মনে করতেছে যে এটা অটিজম। স্কুলে যদি কেউ পড়ালেখায় পিছিয়ে যায়, কেউ যদি পড়ালেখা না বোঝে, তো সেটাকেও বলা হচ্ছে এটা অটিজম। তো বিষয়টা কিন্তু এরকম না। অটিজম একটা আলাদা জিনিস, আলাদা একটা সমস্যা, যেটাকে আমরা বলছি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, অর্থাৎ স্নায়ু বিকাশ জনিত একটা সমস্যা। যেভাবে একটা বাচ্চা বাবা মার পক্ষ থেকে মায়ের পেটে তৈরি হয় এবং তারপরে ধীরে ধীরে মায়ের পেটে তার হাত, মাথা, চোখ, সব কিছু তৈরি হয়, নড়াচড়া তৈরি হয়, তারপরে মায়ের পেট থেকে বের হয়ে আসে। পুরো বিষয়গুলোই আমার আপনার সবার মধ্যেই আছে, যে স্নায়ু বিষয়টা। যে আমরা যে আমরা যাই কিছু করছি, যে কথা বলি, দেখি, শুনি, হাঁটাচলা করি, চিন্তা ভাবনা করি, সব কিছু এই স্নায়ুজনিত কাজ। যদি কোনো স্নায়ু এরকম ডিফেক্ট হয়, সমস্যা হয়ে যায়, যেরকম আমরা বড় হওয়ার পরে স্ট্রোক করে ফেলে, স্ট্রোক করার ফলে ডান সাইড অচল হয়ে যায়। এটা একটা স্নায়ু দুর্বলতা বা স্নায়ু জনিত প্রবলেম, যে তার ওই পাশে স্নায়ুটা দুর্বল হয়ে গেছে, আর কাজ করে না। তো যেভাবে একটা বিকাশ তৈরি হয়, তো যেভাবে আমাদের সবাই মোটামুটি সবাই বাচ্চা আছে, একটা বাচ্চা বসা শেখে, হাঁটা শেখে, কথা বলা শেখে, এই সব কিছু এই স্নায়ু বিকাশ সুন্দর হওয়ার কারণেই সেগুলো পারে। যখন স্নায়ু সুন্দর হয় না, তখন এই কাজগুলোই তার মধ্যে ডিফেক্ট তৈরি হয়। এজন্য এটাকে আপনারা ভালো করে মনে রাখতে হবে যে এটা একটা স্নায়ু বিকাশজনিত সমস্যা, যেটা স্নায়ু বিকাশ হতে এখন যেখানেই হোক, এটা এমন একটা বিষয় যে এখন পর্যন্ত এটার কোনো কারণ ক্লিয়ারলি ধরা পড়ে নাই যে কেন হলো। অথচ এই বাচ্চাগুলো সুন্দর, বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর, এবং চোখের নজরে সমস্যা ধরা পড়ে না। চোখে দেখে সমস্যা ধরার কোনো উপায় থাকে না। যতক্ষণ না তার কাছে যাওয়া না হয়, যতক্ষণ না তার সাথে কথা বলার চেষ্টা করা হয়, যতক্ষণ না তার সাথে খেলা করা হয়, ততক্ষণ আপনি কেউই বুঝতে পারবো না যে এই বাচ্চার সমস্যা আছে। যে কারণে অটিজম বিষয়গুলো আমরা যাতে বোঝার চেষ্টা করি, তো আমি সেটা নিয়ে একটু আলোচনা করব। হয়তো বলেন।
তারপরে মোটামুটি 2.5-3 বছর পরে ও কথা বলা শিখছে। এবং তারপর পরে আমি একজন মানসিক ডাক্তারদের দেখাইছিলাম। উনি বলছে যে বাচ্চার বিকাশটা ঠিক হচ্ছে, এবং তার ওই এক সময় বৈশিষ্ট্য ছিল কি ওই বাচ্চাটা এমনিতে হাসত, তারপরে ওটা আস্তে আস্তে অনেকটা কমে গেল। তারপর সমবয়সীদের সাথে ভালো করে মিশে না, খেলে না, জোর করে যদি কারোর সাথে খেলতে সমবয়সীদের বাচ্চা আছে সিনিয়র তার সাথে মিশবে না, ছোটো ছোটো একদম ছোটো ছোটো বাচ্চা যারা আছে বছরের ছোটো তাদের সাথে লেখাপড়া ওকে হচ্ছে ওই বিকাশটা দেরি দেওয়ার জন্য আমি 1 বছর কমায় রেজিস্ট্রেশন করছিলাম, এবং ওকে হচ্ছে আমি স্কুলে ভর্তি করি, প্রথম কেজি স্কুলে দিই। ওখানে 1 বছর পড়ার পর করোনার কারণে একটু মানে বাধাগ্রস্ত হলো পাঠদান। তারপরে প্রাইমারিতে দিলাম 22 সালে, প্রাইমারিতে 1-এ দিলাম, 23 সালে 2-এ উঠে দিলাম। যখন ক্লাস 3-এ উঠলো তখন ও যেগুলো পারে সেগুলো পরীক্ষার খাতায় লেখে নেয়, কিছু লেখে না, সাদা খাতা দিয়ে আসছে। তো ওকে হচ্ছে আমরা যখন পড়াই দেখা যাচ্ছে একবার বললে তো সাথে সাথে ওটা পড়ে না, বারবার বললে মানে এটা করো তখন করো। মানে এখন বর্তমানে ক্লাস 2-এ আছে, যোগ বিয়োগ এগুলো যদি ডাক পেলে যে নিয়ম সেখানে সেগুলো শিখছে ওইটা তো ভাবে পারে, কিন্তু এই পর হবে বা এরকমভাবে যোগ করতে পারবে। আবার ধরেন ওই করতে সহজে বসতে চায় না, পড়ালেখা করতে চায় না। এই খেলাধুলার মধ্যে নির্দিষ্ট যে একটা খেলা নিয়ে খেলবে ওটা নিয়ে বারবার খেলবে, ওটা নিয়ে বের হবে, বিকেলে যখন বের হয় মানে ঘোরাফেরা করে আসর করে, তখন দেখা যাচ্ছে যে আমার একটা খেলা নিয়ে ওটা যখন নষ্ট হয়ে যাবে তখন আরেকটা দেবে, ওটা নিয়ে আবার চলবে। কারোর সাথে খেলে না, ওই বড় কারণ সমবয়সীদের সাথে মিশে না, খেলে না। এবং ওরা একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ছোটো ছোটো বাচ্চারা মারবে, কোনো কিছু কেড়ে নেবে, কিছু বলার মতো মানে কিছু বলে না, মানে কান্নাকাটির মধ্যে হচ্ছে যদি কোনো কিছু দেওয়া যায় শব্দ করে কাঁদে, মানে কাঁদে হচ্ছে চোখে পানি ফেলে নীরবে। আচ্ছা ঠিক আছে। একটা বৈশিষ্ট্য আছে হচ্ছে যখন উচ্চ শব্দ হয়, যেমন যে মেঘের গর্জন, তারপরে মানে ঝড় বৃষ্টি এরকম আসলে কানে আঙুল দিয়ে মানে ঘরে এক কোণা বসে থাকতে ভয় পাই, অত্যন্ত ভয় পায়। বাথরুমে গেলে আব্বু আসো, তুমি বসে থাকো, এখানে থাকো, আম্মু আসো, কেউ না কেউ ওর আশপাশে থাকতে হবে। এবং মাঝে মাঝে মানে বাথরুমের ভিতরে থাকেও আমরা বাইরে থাকি, মাঝে মাঝে ডাকে আম্মু আসো, হ্যাঁ তোর সারা দিতে হবে, তাছাড়া ওর ডাকাডাকি শুরু করে দেবে। তারপরে হচ্ছে এই কোনো কিছু এই যে পোকামাকড় কীট পতঙ্গ এগুলো দেখে এখনো মানে মাকড়সা বা তেলা পোকা এগুলো দূর থেকে দেখলে চিকিৎসা তো ওই সময় গত 2 বছর আগে ওই ওনার কাছে আবার নিয়ে গেছিলাম হসপিটাল সরকারের কাছে। তো উনি হচ্ছে একটা ওষুধ দিল, সেই ওষুধটা খাওয়ার পরে আমার বাচ্চাটা কেমন ধরে ঝিমিয়ে গেল, ঘুম হয় অত্যাধিক, হাসে না, খেলে না, চুপচাপ নীরব, মানে একদম মানে কেমন যেন হয়ে গেল। তারপর আমার খুব খারাপ লাগলো, আমি আর ওই ওষুধটা পরে খাওয়াইনি। আর কোনো জায়গায় কোনো চিকিৎসা না, আর কোথাও আচ্ছা, আমি বাচ্চার চিকিৎসা করতে হবে এটাই আমি মানে জানতে পারছিলেন না। আচ্ছা ঠিক আছে, বস। এখন আপনার কি প্রশ্ন কি তো বললেন সমস্যা? আমার প্রশ্ন হচ্ছে যে এখন আমার এই বাচ্চার যে বয়স 10 বছর হয়ে গেছে, এখন এর চিকিৎসা আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার ঠিকানা দেওয়ার চেষ্টা করব, আপনার যেখানে সুবিধা হয় একটু চিকিৎসা নিন, চিকিৎসা নিলে উপকার হবে। হ্যাঁ, এতটুকু রাখেন যে চিকিৎসা যদি নেন বা উপযুক্ত জায়গায় যদি চিকিৎসা নিতে পারেন তো তাহলে আপনার বাচ্চার উন্নতি হবে এবং এটা আপনিও বুঝতে পারবেন। তো আমরা আজকে যে আমাদের যে এই ক্লাসটা সাজানো হয়েছে, তো সেখানে মানে সবচেয়ে বেশি যে আমরা একটা বাচ্চাকে কীভাবে শনাক্ত করব সেটা আমরা যেভাবে করি, আমরা যেভাবে একটা অটিজম বাচ্চাকে শনাক্ত করি ঠিক সেই জিনিসটাই আপনাদের শেখানোর চেষ্টা করব। তো এর সাথে কিভাবে এই বাচ্চাগুলো পরিচর্যা করা দরকার, হ্যাঁ, জিনিসটা চিকিৎসা না, চিকিৎসা একটা অন্যরকম জিনিস। হ্যাঁ, তো এই বাচ্চার পরিচর্যা, লালন পালন, হ্যাঁ, কীভাবে আমরা করতে পারি, তো সেইটার ব্যাপারে একটু আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা ভিডিও দেখাবো ইনশাল্লাহ। হয়তো এই ছবিটা আপনারা এর মধ্যে দেখেছেন হয়তো কোনো ক্লাসে,
তো এটা অটিজম বোঝাইতে গেলে এই ছবিটা আমাদের মানে প্রথম আসে যে অটিজম। আগে স্যার আমাদের বিসিএস হ্যাঁ, বিসিএস আচ্ছা বিহেভিয়ার কমিউনিকেশন আচ্ছা, কাছাকাছি। হ্যাঁ, সবগুলো মানে একই। হ্যাঁ, যেভাবেই দেখাক, হ্যাঁ, মানে একই থাকে। তো তিনটা জায়গায় সবচেয়ে বেশি সমস্যা থাকে, তিনটা জায়গায়। সোশ্যালাইজেশন, সামাজিক মেলামেশা। সামাজিক মেলামেশা, এর সাথে জড়িত হলো ইমোশনাল কাজ কারবার। ইমোশন যেরকম বুঝবেন যে সন্তান তার মাকে ভালোবাসে সবচেয়ে, কারো কাছে যাবে, যাক আর না যাক, সে তার মায়ের কাছে যাবে। কিন্তু অটিজম বাচ্চা যখন বোঝা যায়, তখন দেখা যায় যে এই সন্তান তার মাকে চিনে না। মানে এর চেয়ে সমস্যার কি হতে পারে, যে বাচ্চাটা তার, কিন্তু সে যে এটা যে তার মা এই খোঁজও সে করবে না। ওখানে মা আছে, এখানে বাচ্চা আছে, কিন্তু বাচ্চা তো মাঝে মাঝে মায়ের খোঁজ করে, মা কই গেল। কিন্তু এই বাচ্চাগুলো এই মানে যদি এটা সমস্যা কম বেশি আছে, কিন্তু এটাও সে করে না যে সে তার মাকে তার বাবাকে খোঁজে না। এই জন্য সোশ্যালাইজেশনের সমস্যাটা খুব বেশি থাকে। প্রত্যেকটা সমস্যার মাত্রাগত কম বেশি আছে, কারো ভিতর বেশি থাকে, কারো আবার কম থাকে। ঠিক আছে, তো এটা বুঝবেন না যে সবই থাকবে, সবগুলো কম বেশি থাকবে, তবে এই তিনটা আঙ্গিকে থাকবে। একটা হলো কমিউনিকেশন। কমিউনিকেশনের মধ্যে ভার্বাল, নন ভার্বাল, অর্থাৎ বাচনিক, অবাচনিক। যেরকম আমি হাত নাড়াচ্ছি, এই হাত নাড়িয়ে অনেক কথা বলা যায়। হ্যাঁ, এরকম করলেও আমরা বুঝি যে কিছু একটা বলতেছে। হ্যাঁ, যদি এরকম করি তাও বোঝা যায়। তো আর মুখে তো বললে সেটা আরও ভালো বোঝা যায়। তো এই ভার্বাল, নন ভার্বাল বিষয়গুলোর দ্বারা সে যোগাযোগ করতে পারে না। সে কারোকে ডাকবে বা তার সমস্যা বলবে যে আমি পায়ে কেটে গেছে, আমাকে ব্যথা লাগছে, আমাকে মারছে, সেই ধরনের বিষয়গুলো করে না। একটা যেটা হলো রেস্ট্রিকটিভ বিহেভিয়ার বা রিপিটেটিভ বিহেভিয়ার, অর্থাৎ বারবার একই আচরণ করতে থাকে, বারবার একই আচরণ করতে থাকে, যেটা করতে থাকে করতেই থাকে। তো বাচ্চাদের মধ্যে এরকম বিষয় থাকে, কিন্তু এদের ক্ষেত্রে বিষয়টা আপনি যদি এলোমেলো করে দেন তো একটু পরে আবার ওটাই করবে, আবার যদি একটু ধাক্কা দিয়ে সরাই দেন তো একটু পরে আবার অন্য জায়গায় যে আবার ওটাই করবে। হয়তো ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, আবার কথাও বলে একই কথা, মানে কোনো লোক ছাড়া, কোনো কাউকে ছাড়া সে হয়তো বলেই যাচ্ছে একই কথা বলেই যাচ্ছে। তো এই তিনটা বিষয়ে বাচ্চা, এই অটিজম বাচ্চাগুলো বেশি থাকে। এবং দেখবেন যে এই সমস্যাগুলো আমরা কিন্তু বলতেছি না যে শারীরিক সমস্যা, এটা মাথায় রাখবেন, এই বাচ্চাগুলোর শারীরিক সমস্যাগুলো থাকে না। তারা দিব্যি হাঁটতে পারে, দৌড়াইতে পারে এবং চলাচল করতে তাদের কোনো সমস্যা থাকে না। হাতে ধরা, ফেলে দেওয়া, এই জাতীয় কোনো সমস্যা থাকে না। পুরো সমস্যাগুলো এই তিনটা আঙ্গিকে থাকে: সোশ্যালাইজেশন, কমিউনিকেশন এবং একই কথা একই কাজ বারবার বলতে থাকে। তো এই ব্যাপারে হয়তো আরও ডিটেলস আলোচনা হয়তো আপনারা শুনেছেন, তো আমি আর ডিটেলস আলোচনা করব না। তো এখানে কয়েকটা নাম দিয়েছি যে আমরা আমাদের শিশু বিকাশ কেন্দ্র, আমি শিশু বিকাশ কেন্দ্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করি। তো সেখানে আমরা যেসব টুলস বা যেসব টুলসে বলি আমরা, যে এই টুলসগুলো দিয়ে আমরা অটিজম বাচ্চাকে শনাক্ত করি। প্রাথমিক পর্যায়ে তার অটিজম আছে কি নাই এটা শনাক্ত করা হয়। তারপরে আরেকটা পরীক্ষা করা হয় ডিটেলস, তার অটিজমের কোন সেক্টরগুলো বেশি আক্রান্ত। আমরা যে তিনটা সেক্টর বললাম, এই তিনটা সেক্টরের মধ্যে কোনটা তার মানে ভালো আর কোন সেক্টরটা তার দুর্বল, এটা আরও পরীক্ষা করে যাচাই করা হয়। তো সেটা এইটা হলো সেই টেস্ট, অ্যাডোস বলা হয়, যে অটিজম ডায়াগনস্টিক অবজারভেশন শিডিউল। তো এই টেস্টের মাধ্যমে তার মানে পুরা তার অটিজম বিষয়ক যত ধরনের সমস্যা বা দুর্বলতা অথবা সবলতা দুটাই যাচাই করা হয়। অর্থাৎ তাকে কিভাবে ট্রিটমেন্ট প্ল্যান করা হবে, এটা করার পরে তার ট্রিটমেন্ট প্ল্যানটা আমরা তৈরি করি। আপনাদের সম্ভবত হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি কিছু কি বলবো যে পিডিএফ ফাইল দিয়েছিলাম, আপনারা কি পাইছেন? তো তার মধ্যে এই নামে একটা ফাইল আছে, আপনারা দেখেছেন কিনা একটু নেট আছে কিনা সবার? তো এই ফাইলটা একটু খুলতে হবে। হ্যাঁ,
আচ্ছা সমস্যা নেই, আমি এখানে দেখাচ্ছি, এখানে দেখতে পাবেন, যদি মোবাইলে না থাকে এখানেও দেখতে পাবেন। পড়া যায়? শেষের বেঞ্চের পড়তে পারেন? পড়া যায়? আচ্ছা ঠিক আছে, এটাতে একটু সংক্ষিপ্ত আলোচনা করে দেই যে এই টুলস দিয়ে বা এই মেজারমেন্টের মধ্য দিয়ে যেসব বাচ্চাদের তাদের বয়স হলো 16 থেকে 30 মাস বয়সের যদি বাচ্চা হয়, সেই বাচ্চাকে আমরা শনাক্ত করি যে তার ভিতরে অটিজম আছে কি না। আর এখানে 20টা কোশ্চেন আছে, তার মধ্যে একটু আপনি একটু খাতায় লিখে নেন এই পয়েন্টটা, 2, 5, 12, হ্যাঁ ওই 20টা প্রশ্নের মধ্যে 2, 5, 12 এর উত্তর যদি হ্যাঁ হয় তাহলে এই হ্যাঁর বদলে সে একটা করে নাম্বার পাবে, মানে 1 পাবে। তো প্রশ্নগুলো উত্তর হ্যাঁ বা না, তো যদি 2, 5, 12 এই প্রশ্নগুলো উত্তর হ্যাঁ হয় তাহলে সে 1 নম্বর করে পাবে, অর্থাৎ 3টাতে যদি হ্যাঁ হয় তাহলে 3 নম্বর হবে। আর বাকি প্রশ্নগুলোর উত্তর যদি না হয় তাহলে 1 নম্বর পাবে। একটু আলাদা, এই জন্য আলাদা করে লেখা আছে যে 2, 5, 12 নম্বর প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে 1 নম্বর পাবে, আর বাকি যেগুলো প্রশ্ন আছে এগুলো যদি নম্বর 1 হয় তাহলে মানে না হলে 1 নম্বর পাবে। আমাদের সবার হোয়াটসঅ্যাপে আছে, হ্যাঁ আপনি একটু লিখেন, তাহলে আমাদের পরবর্তী হিসাব যদি আমি করতে যাই তখন এটা একটু হিসাব করে বলতে হবে। তো এটা যে রেজাল্ট যেভাবে আমরা ব্যাখ্যা করি, যদি কম হয়, অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তর যাচাই করার মাধ্যমে যদি তার স্কোর 0 থেকে 2 এর মধ্যে হয় তাহলে লো রিস্ক, অর্থাৎ অটিজমের রিস্কটা কম। এরপরে যদি 3 থেকে 7 হয় তাহলে এটা মিডিয়াম রিস্ক, আর যদি 8 থেকে 20 হয় তাহলে এটা হাই রিস্কের মধ্যে পড়বে। আচ্ছা এর মধ্যে বুঝছেন তো এই কথাগুলো একটু গাণিতিক আকারে লেখা, বুঝছেন আপনারা? আচ্ছা যা লেখা আছে খাতায় লিখেছেন? আচ্ছা যা দিলাম আমাদেরকে খাতায় লিখেছেন? আচ্ছা রাখেন, আমি আরও আছে, এরপরে আরও কথা আছে, পুরো বিষয়ে আবার প্রশ্ন নেব, হ্যাঁ কোনো সমস্যা নেই, পুরো বিষয়ে আবার প্রশ্ন, এই জিনিসটা আমি শিখাই দেব। আমি আজকে আসছি এটার জন্যই, কারণ আমার এই যে অভিজ্ঞতা, আমি প্রায় শিশু বিকাশে 11 বছর হলো এটা নিয়ে কাজ করি, এবং শিশু বিকাশ কেন্দ্র অটিজমকে লক্ষ্য রেখেই মানে প্রতিষ্ঠা করা হয়েছে, এর সাথে অন্যান্য ডিসএবিলিটি নিয়েও এখানে চিকিৎসা করা হয়। তো আমরা গদ বাঁধা যেগুলো দেখি, যেহেতু অটিজম নিয়ে আলোচনা বেশি হয়, ক্লাসের বইয়ের মধ্যে এটা ঢালাও করে দেওয়া হয়েছে, তো সবাই বলে এটা অটিজম। তা আমি কিছু শেষের দিকে এই দিন আলোচনাও আছে যে কোনটা কি, সেটা একটু আলোচনা করব। বুঝছেন? আমি যে প্রশ্নগুলো করব সেটা হলো 16 থেকে 30 মাস বয়সের বাচ্চার জন্য। আর এখানে যে স্কোরগুলো আছে 2, 5, 12, এটা যদি উত্তর বলেন তো উত্তর হ্যাঁ হলে 1 নম্বর পাবে, আর বাকি প্রশ্নের উত্তর যদি না হয় তাহলে 1 নম্বর পাবে। তো আর হ্যাঁ প্রত্যেক প্রশ্নের জন্য 1 নম্বর আছে, তবে হ্যাঁ এবং না এর মধ্যে একটু পার্থক্য আছে। আর লো রিস্ক কত স্কোর পেলে লো রিস্ক হবে? 0 থেকে 2। মিডিয়াম রিস্ক কত হবে? আর হাই রিস্ক কত হবে? 8 থেকে 20। এতটুকু বোঝা গেছে তো?
এই যে এখন দেখেন প্রশ্নগুলো সামনে আছে। আচ্ছা, আপনার সাথে একটু আলোচনা করব। হ্যাঁ, প্রশ্নগুলো আপনাকে হয়তো করব, আপনি উত্তরটা দিবেন, আর সবাই লিখবেন যে 1 নম্বরে হ্যাঁ না না হয়েছে। ঠিক আছে, পরবর্তীতে আমরা এটার স্কোর করব। আচ্ছা, প্রথম প্রশ্ন হলো, ঘরের অন্য প্রান্ত কোনো খেলনার দিকে আঙ্গুল দিয়ে নির্দেশ করলে আপনার শিশু কি সেদিকে তাকায়? যদি তাকে এভাবে জিজ্ঞেস করা হয় যে ওইটা গাড়ি বা ওইটা বল, সে তাকায় কি না? আচ্ছা, উনি বলেছে হ্যাঁ তাকায়, তাহলে আপনারা 1-এর পাশে হ্যাঁ লেখেন। বুঝছেন তো? কারণ এটা ছোট বাচ্চার এমন একটা কাজ, খুবই সাধারণ একটা কাজ, কিন্তু অটিজম বাচ্চাগুলো এগুলো অনেক সময় মিস করে ফেলে। হ্যাঁ, তো আপনারা সবাই, যে ছোটো বাচ্চাকে আমি বলি যে ধরেন, এটা তো বললাম 16 বছর, 16 মাস থেকে 30 মাস, 2 মাস অর্থাৎ 2 বছর বয়সে মোটামুটি এই খেলনাগুলোর মধ্যে বাচ্চা অভ্যস্ত হয়ে যায়। যখন হয় না তখনই বাবা মার কাছে খটকা লাগে যে আমার বাচ্চা খেলে না, ডাকলে আসে না, খেলনার দিকে তাকায় না। তো ঠিক আছে, ওনার বাচ্চা উনি বলছে যে উনি হ্যাঁ বলেছে। হ্যাঁ, আর 2 নম্বর হলো, আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার শিশুটি কানে শোনে না? শোনে। আচ্ছা আচ্ছা, আপনার ঠিক আছে, সমস্যা একটা আলাদা আলাদা, তো ওনারটা দিয়ে আমরা স্কোর করতে, আপনারটা নিয়ে আপনি শিশু বিকাশে আসেন, তখন করবো নি, মানে ওনারটা দিয়ে স্কোর করার জন্য আমরা যাতে হিসাবটা বুঝি, হ্যাঁ সেটার জন্য উদাহরণ হিসাবে ওনাকে আমি সামনে নিয়েছি। হ্যাঁ, ওনার মানে সমস্যাগুলো অনেকটা অটিজমের সাথে মিলে বা মিলে না, ওনারটা আমি জাস্ট আজকে ওনারটা একটা যাচাই হবে, উনি যে উত্তর দেবে। তাহলে কানে শোনে, ওনার বাচ্চা কানে শোনে না, এটা তার মনে হয় না, তাহলে উত্তর কি হবে? না হবে, ওনার কাছে মনে হয় না। আপনার শিশু কখনো ভান করে খেলা বা কল্পনাপ্রসূত খেলা করে কি? এমনি এটাকে মোবাইল বানায়, বাচ্চারা খেলে, এটা আপনারা দেখেছেন তো। এরকম একটা জিনিসকে এমনি মোবাইল বলে। যদি বাবা মা হ্যালো বলে, মিশামিশি খেলা, যে জিনিসটা যা না সেই জিনিসটা সেটা বানিয়ে খেলে, আপনার বাচ্চা খেলে। আচ্ছা, হ্যাঁ, এইটাও হবে, গাড়িকে সে বিমান বানায়, এটা একটা মিশামিশি হলো না, গাড়িকে সে বিমান বানাইছে, তাহলে এটার উত্তর কি হবে বলেন? আপনার শিশু কখনো ভান করে খেলা করে কি? তাহলে হ্যাঁ খেলে, হ্যাঁ হবে। আপনার শিশু কোনো কিছু বেয়ে ওপরে উঠতে পছন্দ করে কি? মই দিয়ে বেয়ে ওঠা যায়, গ্রিল দিয়ে বেয়ে ওঠা যায়, অথবা একটা ছোট টুল আর একটা বড় বেঞ্চের কাছে নিয়ে যে আর এক উপরে ওঠা যায়। হ্যাঁ, বেয়ে ওঠা যে কোনোভাবে হোক, অর্থাৎ হাত এবং পা এরকম এরকম করে যেখানে ওঠে, হ্যাঁ, ও টেবিলে উঠতে পারে, তো এটাও উত্তর হ্যাঁ। আপনার শিশু তার আঙ্গুল দিয়ে চোখের সামনে অস্বাভাবিকভাবে নাড়াচাড়া করে কি? এরকম এরকম বা এরকম এরকম চোখের সামনে, হ্যাঁ, অন্য কিছু নিয়ে করে, এরকম এরকমও করে, হ্যাঁ, 2 হাতে এরকম এরকম করে। আচ্ছা, এটার উত্তর না। আপনার শিশু কোনো কিছু চাওয়ার বা সাহায্যের জন্য সেদিকে 1 আঙ্গুল নির্দেশ করে দেখায় কি? এরকম করে দেখায় কি যে সে চাই কোনো একটা কিছু, অর্থাৎ মুখেও বলে এই আঙ্গুল ব্যবহার করে কিনা। যেহেতু আপনার বাচ্চা বড় হয়ে গেছে, কথা অনেক আসছে, কিন্তু ধরেন 16 থেকে 30 মাস বয়সের এই বাচ্চাগুলো, সাধারণত অটিজম বাচ্চাগুলো কথা আসে না, কথাও আঙ্গুল দিয়ে দেখায়, আপনারটা দেখায়, ঠিক আছে, ওনার বাচ্চা দেখায়, তাহলে উত্তর হ্যাঁ। আপনার শিশু কখনো তার আগ্রহের কোনো কিছু আঙ্গুল নির্দেশ করে দেখায় কি? এটার উত্তরও হ্যাঁ হবে। আপনার শিশু অন্য শিশুদের প্রতি আগ্রহ প্রকাশ করে কি?
করে কি আপনার বাচ্চা অন্য শিশুদের সাথে খেলতে মিশতে চায়? ওই যে হচ্ছে একটু কম বয়সীদের সাথে খেলতেছে, মানে যার সাথে খেলবে তাকে ছাড়া ওর সাথে খেলবে না, এবং সে না থাকলে বরং আরো মন খারাপ করে। আচ্ছা, দুই একজনের সাথে খেলে, এরকম ছোট বাচ্চাদের সাথে দুই একজনের সাথে খেলে। আচ্ছা, এটার উত্তর আমরা হ্যাঁ নিলাম, হ্যাঁ যে সে মিশে, হ্যাঁ। আপনার শিশু শুধুমাত্র সাহায্যের জন্যই নয়, শেয়ার করার জন্য কোনো কিছু এনে বা তুলে ধরে আপনাকে দেখায় কি? অনেক সময় নতুন কিছু নিয়ে এসে দেখায় যে দেখো এটা কি, দেখো এটা কি, নতুন কিছু হোক বা তার কাছে যে জিনিসটা হোক শো করে, হ্যাঁ, তেমন করে না, তাহলে উত্তর না। একটু লিখেন, হ্যাঁ, আমরা এটাই মূলত আমাদের মূল ইয়ে থাকবে এই কয়টা প্রশ্নগুলো, 20টা প্রশ্ন, বেশি না। হ্যাঁ, এটা একটা টেস্ট, এবং এই অল্প টেস্টের মধ্যে দিয়ে আপনি অটিজম যাচাই করতে পারবেন। আন্দাজে না করে, চোখের ভাষায় না করে, এবং মনে যা আসলো তাই না বলে, এইটার মধ্য দিয়ে আমরা করব, এবং যে অটিজম সে বের হয়ে আসবে, যে অটিজম না সে অটিজম, এবং অটিজম একটা গালিও বলে, হ্যাঁ, যে একটা অটিস্টিক, হ্যাঁ, তা আমরা এইভাবে বলবো না। আচ্ছা, কত নম্বর গেল? আচ্ছা, 10 নম্বর। আপনার শিশুকে তার নাম ধরে ডাকলে সাড়া দেয় কি? ডাকলে সাড়া দেয়, তাহলে উত্তর হ্যাঁ। যখন আপনি আপনার শিশুর দিকে তাকিয়ে হাসেন তখন সে কি হাসে? বাচ্চার সামনে হাসির কথা বললে বা হেসে হেসে কথা বললেও বাচ্চা হাসে, হ্যাঁ, মজার ঢঙে কথা বললে, হ্যাঁ, ইয়ার্কি করলে, হ্যাঁ, দিব না, নিবা, হ্যাঁ, আবার একটু কেড়ে নিলাম, তো বাচ্চা অনেক মজা পেয়ে হাসে। তো মজার কম, তাহলে হাসে, তাও তো হাসে। আচ্ছা, এটা হাসেই ধরলাম, তাহলে উত্তর হ্যাঁ, বাচ্চা হাসে। আপনার শিশু প্রতিদিনের বিভিন্ন শব্দে অতিমাত্রার প্রতিক্রিয়া দেখায় কি? জোরে শব্দ, সাউন্ড বক্সের শব্দ, বা এরকম প্রেশার কুকারের শব্দ, মাইকের শব্দ, হ্যাঁ, কানে, হ্যাঁ, পটকা ফোটাচ্ছে, কানে আঙ্গুল দিয়ে সে, তাহলে দেখেন এই উত্তরে কি হলো, আপনার শিশুর প্রতিদিনের বিভিন্ন শব্দমাত্রায় প্রতিক্রিয়া দেখায় কি? হ্যাঁ, দেখায়। হ্যাঁ, তো এর সাথে একটু বলি, এটা হলো শব্দের প্রতিক্রিয়া। অটিজম বাচ্চাদের আরও কিছুর প্রতিক্রিয়া থাকে, স্পর্শ, হ্যাঁ, তো কিছু বাচ্চা স্পর্শ পেতে চায়, এজন্য সবসময় গা ঘেঁষে ঘেঁষে থাকে, সবসময় গা ঘেঁষে ঘেঁষে দাঁড়ায়। আবার কেউ স্পর্শ পছন্দ করে না, এমনকি আপনি গায়ে হাত দিবেন তাই বিরক্ত হয়ে যাবে, মাথায় হাত দিবেন, হাত দিতে দিবে না। তারপরে গন্ধ নিতে চায়, কেউ গন্ধ নিতে চায় আপনার গায়ে এসে যেখানে তার পছন্দ, যেভাবে গন্ধ নিতে চাচ্ছে, হ্যাঁ। আবার অনেকে এখানেও একটা স্মেল আছে, আমরা হয়তো ভালো, মানে খারাপ লাগছে না, কিন্তু এই ঘরে ঢুকবে না, কোনো ভয়ের নাই, কিছু নাই, বাপ মা আশ্বস্ত করতেছে ঢুকবে না, সে খালি পালাচ্ছে। হতে পারে এই গন্ধটা তার পছন্দ না। অনেক সময় এইসব জিনিস আমরা বুঝতে পারি না, এই গন্ধকে এগুলি পালাবে, এখানে আমাদের যে গন্ধ, এই ঘরের মধ্যে যে গন্ধ আছে, কেউ পালাবে? পালানোর কথা না, স্বাভাবিক সিচুয়েশনে পালানোর কথা না। কিন্তু এই বাচ্চাগুলো এই গন্ধের কারণে হয়তো পালিয়ে যাচ্ছে, আমরা বুঝতেই পারতেছি না, হয়তো টেনে নিয়ে আসতেছি। না আসতে কি করে, ও পিছনে যাচ্ছে আর আমি সামনে ঠেলতেছি। তো এই গন্ধের কারণে আবার কেউ গন্ধ পছন্দ করে, কেউ গন্ধ পছন্দ করে না, হ্যাঁ। আপনার গায়ে, আপনার ওই জুমায় যে যা পাবে সব নাকে দিবে, সব নাকে দিয়ে সে আগে নাকে দিয়ে টেস্ট করবে, আর হাতে দিবেন, কলম দেবেন, নাকে দিবে, যেটাই দিবেন সে আগে নাকে দিবে। আবার যেটাই দিবেন সে আগে জিহ্বা দিয়ে দেখবে, মানে জিহ্বা লাগাবে। তো এই ধরনের সমস্যাগুলো বাচ্চাদের থাকে। তো এগুলো সেন্সরি সমস্যা, এগুলো যাদের অটিজমের মাত্রা বেশি থাকে তো তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো বেশি থাকে, হ্যাঁ। আচ্ছা, 13 নম্বর। আপনার শিশু কি হাঁটতে পারে? তাহলে উত্তর হ্যাঁ হবে। আপনি যখন আপনার শিশুর সাথে কথা বলেন বা খেলা করেন বা তার পোশাক পরিবর্তন করে দেন, তখন আপনার চোখের দিকে তাকায় কি? চোখে তাকায় কি না? বাচ্চার সাথে বিভিন্ন সেটিংয়ে, বিভিন্ন পরিস্থিতিতে
সেটা পোশাক আশাক পরিবর্তন করার সময় হোক, খাওয়ার সময় হোক, খেলার সময় হোক, সে চোখে চোখে তাকায়, চোখে চোখে তাকায়, ওনার বাচ্চা চোখে চোখে তাকায়। তাহলে উত্তর কি হবে? হ্যাঁ হবে। কত নম্বর গেল? 14। আচ্ছা 15। আপনার শিশু কি আপনাকে অনুকরণ করে? হাততালি দিলে হাততালি দেয়, টাটা দিলে টাটা দেয়, হ্যাঁ দেখা দেখি। যেরকম বাচ্চা ঝাড় দেওয়া, মা ঝাড় দেয়, বাচ্চাও ঝাড় দেয়, হ্যাঁ দেখা দেখি কাজ তা করে, এটাও ওনার উত্তর হ্যাঁ হবে। আপনি কোনো কিছুর দিকে ঘুরে তাকালে আপনার শিশু কি আপনি কি দেখছেন সেটা দেখার চেষ্টা করে? বাচ্চা যদি আমার সাথেই থাকে, আমি যদি এইদিকে একটু বেঁকা হয়ে তাকাই, বাচ্চা দেখে যে বাবা বেঁকা হয়ে গেছে, তো সে কিন্তু দেখার চেষ্টা করে। এটা একটা স্বাভাবিক বাচ্চার রেসপন্স, হ্যাঁ স্বাভাবিক। অতটা রেসপন্স করে না। আচ্ছা এটা না ধরলাম, হ্যাঁ খুব একটা খেয়াল করে না, ও ওর মতো থাকে, বাবা যদি এইদিকে দিকে তাকায় হয়তো খেয়াল করে না। তাহলে উত্তর কত নম্বর এটা? 16। আপনার শিশু কি তার দিকে আপনার মনোযোগ আকর্ষণের চেষ্টা করে? যে কোনোভাবে, নাম ধরে হতে পারে, বাবা বলে ডাকে, সে নিজের দিকে আকর্ষণ করে, কোনো শব্দ করে আকর্ষণ করে, হ্যাঁ একজন একজন যেভাবে আমরা আকর্ষণ করি, তো এই বাচ্চাটা আকর্ষণ করে, ও ভিতর ঢুকে যায়, ভিতর ঢুকে যায়। হ্যাঁ এই যে দেখেন এটা একটা মানে খুবই, যা বিশেষ করে মায়েরা এই অভিযোগটা করে যে আমি যদি কারোর সাথে গল্প করতে যাই তো আমার বাচ্চা গল্প করতে দেয় না, হ্যাঁ টেনে নিয়ে যায়, না হলে ওই এসে ঝামেলা লাগা দেয়। হ্যাঁ ওকে কোলে নাও, ওকে কোলে নিয়ে ওর সাথে কথা বলো, আপনার কথা বলে নষ্ট করে দেয়। যাক এটা স্বাভাবিক রেসপন্স, তাই উত্তর হ্যাঁ হবে। আচ্ছা আমি সিরিয়ালটা হারিয়ে যাচ্ছি, কত নম্বর গেল বলেন তো? শিশুকে কোনো কাজ করতে বললে সে কি তা বুঝতে পারে? কোনো কাজ যদি তাকে বলি যে কলমটা টেবিলের উপর রেখে আসো, তোমার আম্মুকে দিয়ে আসো, বা তেলের বোতলটা নিয়ে আসো, দুইবারে বোঝে, দুইবারে, মানে ধর মোবাইলটা নিয়ে আসো করে, তাহলে উত্তর হ্যাঁ হবে, ওনার বাচ্চা এইগুলো বোঝে। শিশুকে কোনো কাজ করতে বললে সে কি তা বুঝতে পারে? ওনার বাচ্চাটা বুঝতে পারে, হ্যাঁ। কোনো কিছু ঘটলে শিশু কি আপনার মুখের দিকে তাকিয়ে আপনার অনুভূতি বোঝার চেষ্টা করে? অনেক সময় বাচ্চার আচার আচরণে আমরা মন খারাপ করি, রাগ করি, হ্যাঁ তো সে কি এটা মানে বা মারতে যাই, ধমক দেই, চোখে মুখে একটা পরিবর্তন আসে না, তো সেটা কি সে খেয়াল করে কিনা, বা সেটার কোনো প্রভাব তার উপর পড়ে কিনা? আচ্ছা ওনার বাচ্চাটা এটার প্রভাব পড়ে। নতুন কিছু ঘটলে, আচ্ছা 19 নম্বরে গেল না, 20 নম্বর। আপনার শিশু কি দোলানো বা নড়াচড়া ধরনের কাজ পছন্দ করে? দোল খায়, এরকম ঝোল খায়, বা হ্যাঁ দোলনাতে দোল খায়, হাঁটুর ওপর তুলালে দোল খেতে পছন্দ করে, বা ঝুল্লু খেতে পছন্দ করে, আবার কেউ লাফাতে পছন্দ করে, হ্যাঁ তো ওনার বাচ্চাটা এগুলো পছন্দ করে, হ্যাঁ। আচ্ছা এখন আমাদের প্রশ্নগুলো শেষ। আচ্ছা এই যে 20টা প্রশ্ন বললাম, আপনারা কোনো প্রশ্ন বোঝেননি এরকম কি আছে? মানে খুবই সাধারণ কিছু প্রশ্ন, কঠিন না, তারপরেও জিজ্ঞেস করতেছি যে কেউ বোঝেননি এরকম কিছু আছে? আচ্ছা এখন স্কোর বলেন তো কত আসছে? 2, 5, 12। এটা যদি, আচ্ছা স্কোরিং যেটা বলেছিলাম যে 2, 5, 12, আচ্ছা ওটা আমি দেখাই। আচ্ছা 2, 5, 12 যদি হ্যাঁ হয়, তাহলে যদি প্রত্যেকটাই হ্যাঁ হয় তাহলে 3 নাম্বার হবে, আর 3টা মিলে কিন্তু 1 না, প্রত্যেকটাতেই 1 করে 3টা হবে। তাহলে ওনার উত্তর কি 3টাতে হ্যাঁ আছে? তাহলে ওইখানে ধরেন 2 নম্বর, তাহলে 2 নাতে 0 আর একটা হ্যাঁতে 1 পাবে, আর বাকি যেগুলো না বলেছে তাহলে সেটা 1 নম্বর হবে। কত হয়?
হ্যাঁ, কত পেয়েছে? 3। আচ্ছা, সেই হিসাবে আমাদের এই হিসাবের মধ্যে বলেন তো কোনটাতে পড়বে? মাঝারির দিকে আছে 3 থেকে 7 মিডিয়াম রিস্ক। হ্যাঁ, তো এখন এটা হলো মাঝামাঝি আমাদের এই যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনের মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম এই বাচ্চাটা মাঝামাঝি সময়গুলো আছে। তো এটা অনেক কম, তো অটিজম হওয়ার সম্ভাবনা কম, বাচ্চাটা অটিজম হওয়ার সম্ভাবনা কম। যদি আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমাদের এটা উদাহরণস্বরূপ আমাদের বোঝার জন্য একটা নাম্বারিং। হ্যাঁ ঠিক আছে, আমরা মানে যাতে আমরা এই হিসাবটা করতে পারি। এবং কেউ যদি ধরেন আপনার যেহেতু স্কুলের টিচার, বেশিরভাগ বাচ্চাগুলো স্কুলে যায় মানে খুব তাড়াতাড়ি, 5-6 বছর হলে স্কুলে যায়, বা এলাকাতে যেহেতু টিচার হিসাবে যেরকমই বলেন একটা পরিচিতি আছে। হ্যাঁ, তো আপনার কাছে এই ব্যাপারে সাহায্যের জন্য আসতে পারে, কারণ আপনি একটা রিসোর্স, এখনকার যে সিস্টেম, আপনি একটা রিসোর্স পারসন। হ্যাঁ, টিচার হিসেবে একটা রিসোর্স পারসন, তো আপনার কাছে যেতে পারে। তো অন্তত আমরা এখানে যারা আছি তারা এই হিসাবের মধ্য দিয়ে, মানে এটা আমি আবার বলছি, হোয়াটসঅ্যাপে আপনাদের দেওয়া আছে এবং এটার নিয়মকানুন ডিটেলস দেওয়া আছে, এবং এর সাথে আরও কিছু জিনিসও আমি দিয়েছি। তো হ্যাঁ, এটা সবই আছে। তো ঠিক আছে। আচ্ছা, 20 নাম্বার, আপনার শিশু কি দোলানো বা নড়াচড়া ধরনের কাজ পছন্দ করে? ওনারটা বাচ্চা তো পছন্দ করে, দোলাতে পছন্দ করে। তো না বললে 1 বার পাবে, হ্যাঁ না বললে 1 পাবে, আর হ্যাঁ বললে 0 পাবে। হ্যাঁ, উত্তরে হ্যাঁ হবে, উত্তরে হ্যাঁ হবে এবং 0 হবে, 0। সেই হিসাবে উনি তো নাম্বার কমই পেয়েছে, বেশিরভাগ উত্তরে উনি হ্যাঁ দিয়েছে। আচ্ছা, কোনোটা হ্যাঁ না হয়তো এদিক সেদিক হয়েছে। হ্যাঁ, হয়তো ক্রস ম্যাচিং করতে 1-2 নম্বরে, কারণ এটা এরকমই। হ্যাঁ, যখন গবেষণা করা হয়, এই 40, আপনার কত 40 জন মনে হয় পার্টিসিপেন্ট, তো 40 জনকে যদি আলাদা করে দেওয়া হয়, প্রত্যেকের কিন্তু 1 আসবে না। তার মধ্যে আমাদের 1 পয়েন্ট হয়তো কম বেশি হয়েছে, তারপরেও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা আপনারা বুঝছেন? এইটা আমি আপনার হাতে দিয়েছি, আপনারা মোবাইলে পাবেন। তো আচ্ছা, কোনো প্রশ্ন এখান থেকে কোনো প্রশ্ন থাকলে বলেন। অটিজম নিয়ে আলোচনা একটু মানে ওই ক্লাসে হয়েছে, ওই ধাঁচে আমি করছি না। অটিজম কি, অটিজম কেন হয়, অটিজম লক্ষণগুলো কি কি, এগুলো হওয়ার কথা আমি যতটুকু শুনেছি, বা আমাকে ওটা বলেছে যে ওইগুলো হবে, আপনি এগুলো একটু করেন। ঠিক আছে না? আমি ওগুলো আলোচনা করব না এখন। না না, এটা ডাক্তারি কাজ না, এটা একটা সামাজিক সোশ্যাল ওয়ার্কার হিসাবে আপনি কাজ করতে পারেন। এই যে আমি কিন্তু ডাক্তার নই, আমি পেশায় কিন্তু ডাক্তার নই, হয়তো খেয়াল করেছেন কি না, আমি সাইকোলজিস্ট। আমি কিন্তু পেশায় সাইকোলজিস্ট। হ্যাঁ, আমাকে ডাক্তার ধরলে ভুল হবে। আর অটিজম বাচ্চার চিকিৎসার জন্য ডাক্তারের চেয়ে অন্য পেশার লোক বেশি দরকার। এরকম আমার মতো সাইকোলজিস্টের অবশ্যই দরকার। শুধু ওষুধ দিয়ে অটিজমের চিকিৎসা হবে না। হ্যাঁ, শুধু ওষুধ দিয়ে অটিজমের চিকিৎসা হবে না। এজন্য আমি এই যে আপনাদের শিখিয়ে দিলাম, এটা এমন কোনো মানে গুরুত্বপূর্ণ লুকায়িত জিনিস না যে প্রকাশ করে দিলাম, ছেড়ে দিলাম। এটা যাতে সঠিকভাবে জিনিসটা আসে। শেষের দিকে আমি আমার কথা মোটামুটি শেষ। আমি আরেকটা দিতে চাইছিলাম, তো যত তাড়াতাড়ি
মানে এটা শনাক্ত করা যায়, যত তাড়াতাড়ি এটা চিকিৎসার জায়গাগুলো নেওয়া যায়, তত তাড়াতাড়ি এই বাচ্চাগুলো রেসপন্স ভালো হয় এবং অনেক বাচ্চা এটার মাধ্যমে ভালোর দিকে চলে আসে, অন্তত স্কুলে যাওয়ার মতো, লেখাপড়া করার মতো তার যোগ্যতা তৈরি হয়। এজন্য এটা কিন্তু আমি এই জন্যই দিলাম। আচ্ছা, একটু আমাদের দেশের এনাদের কথা একটু বলতে হয় অটিজম বিষয়ে। এই যে আপনাদের যে ট্রেনিংয়ের আয়োজন, ধরেন আপনাদের এই মানে কতদিন আগে থেকে এটা ছিল, বেশি দিন আগে থেকে কিন্তু শুরু হয়নি। তো বিশেষ করে অটিজমকে সামনে রেখে প্রত্যেকটা প্রতিবন্ধী বাচ্চাই এটা সুবিধা পাচ্ছে। হ্যাঁ, তো সেটা কিন্তু এই সরকারের একটা বিশেষ মানে উদ্যোগের কারণেই হচ্ছে। সেই উদ্যোগগুলো মানে প্রথম সবাইকে তো একটু করা না, মানে ধাক্কা দিতে হয়। সেই ধাক্কা কিন্তু দিয়েছে আমাদের প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। উনি কিন্তু এটার বিষয়ে, উনিও কিন্তু একজন সাইকোলজিস্ট। হ্যাঁ, উনি সাইকোলজিস্ট এবং উনি এটার মানে সবচেয়ে বেশি তদারকি করেন এবং উনি এটার সবচেয়ে বড় উপদেষ্টা হিসাবে সরকারের সাথে এগুলো নিয়ে কাজ করতেছেন। আচ্ছা, রাজশাহীতে আপনি পাবেন শিশু বিকাশ কেন্দ্র, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, আর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র। প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র প্রত্যেকটা জেলাতে আছে। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র প্রত্যেকটা জেলাতেই আছে। আর শিশু বিকাশ কেন্দ্র আমাদের নাটোরে আছে। আপনারা নাটোরের তো সবাই। আচ্ছা, প্রতিবন্ধী সেবা সাহায্য কোর্টের সামনে আছেন। আর শিশু বিকাশ কেন্দ্র আছে নাটোর সদর হাসপাতালে। নাটোর সদর হাসপাতাল, সেখানে শিশু বিকাশ কেন্দ্র আছে, সেখানে একজন সাইকোলজিস্টও আছে। ঠিক আছে, আপনারা এই কাজগুলো ওখানেই পাবেন। আর রাজশাহীতে কিছু স্পেশাল স্কুল আছে, উনি যেরকম একটা বলল প্রয়াস স্কুল, আনন্দধারা স্কুল, আর এরকম স্কুল ফর গিফটেড চাইল্ড, আরও কিছু স্কুল এখানে আছে। এবং আপনাদের মোটামুটি থানা লেভেলেও স্কুলগুলো চালু হয়েছে। হ্যাঁ, আচ্ছা, ওনার স্কুল আছে। আচ্ছা, এই যে এখানে 4টা নাম আছে, এই নামগুলো একটু লিখে রাখেন। এর মধ্যে একটা হলো অটিজম, একটা হলো ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, একটা ডাউন সিনড্রোম, আর একটা সেরিব্রাল পালসি। এই 4টা সরকার থেকে অনুমোদিত যে স্নায়ু বিকাশজনিত যে সমস্যা, তার মধ্যে এই 4টা পড়ে। কিন্তু আপনাকে আলাদা করতে হবে, সব এক কথা বললে হবে না। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, ছবির এই ধরনের বাচ্চাগুলোকে বলা হয় ডাউন সিনড্রোম। হ্যাঁ, কিন্তু আমরা কেমন যেন পাই যে এই বাচ্চাগুলোকে অটিজম বলে দেয়। হয়তো সে কথা বলতে পারে না, সে হয়তো একটু বুদ্ধির দিক দিয়ে দুর্বল, এই কারণে আমরা এই কাজগুলো করব না। হ্যাঁ, সেই জন্য। আচ্ছা, আমার স্লাইড এখানেই শেষ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আরও কিছু কথা ছিল, এখন আসলে সময় তো ছিলই না। আমি তো 2:40-এ শুরু করেছি। হ্যাঁ, স্যার আসছে। আচ্ছা, স্যার আসছে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন, আগে পরে কোনো বিষয় মিলে। আগে তো ক্লাস করেছেন, এটা বলতে পারেন যে আমরা একেবারে প্রথম হ্যান্ডে বাচ্চা চিকিৎসা করি। তো এরকম মানে ট্রেনিংয়ের লোক খুব কম পাওয়া যাবে যে তাকে প্রশ্ন করা যাবে। হ্যাঁ, আর যারা মানে পড়ে করে যে তারা হয়তো কোনো বই পড়েছে, কোনো ট্রেনিং করে সামনে ট্রেনিং দিচ্ছে। তো আচ্ছা, বলেন, কোনো প্রশ্ন থাকলে বলেন, না হলে আমার এখানে। হ্যাঁ হ্যাঁ, আল্ট্রাসাউন্ড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার একটা প্রশ্ন, আর কোনো প্রশ্ন আছে বলেন। নাটোর সদর হাসপাতাল। এখন সেটা আপনার চয়েস, সেটাকে আমি ঠিক করে দেবো। এখন ওটাই তো, মানুষের বন্ধুত্ব এক জিনিস, যার সাথে যার পরিচয় হয়, মিল হয়, সে তার কাছেই যায়, কষ্ট হলেও তার কাছে যায়।
আমার হচ্ছে মেয়েটার মুখ দেখলে বোঝা যায় না, দেখেন হাতগুলো চিকন, মুখ দেখলে যে প্রতিবন্ধী এটা মনে হয় না। আর এমনিতে ছবি দেখাচ্ছি, এই যে ওর হাত পাগুলো সরু। এটা অন্য সমস্যা। দেখ এটা ওই প্রতিবন্ধী পড়ে, কিন্তু এইটার মধ্যে পড়ে না। এটা আইডি কার্ড হচ্ছে ছোটতে করেছে, এখন কি কারণে এটা লিখে দিচ্ছে। সেরিব্রাল পালসি ঠিক আছে, কিন্তু এটা আসলে ওর বুদ্ধি টুদ্ধি সব কিছু স্বাভাবিক। ও যে এদিকের তিনটে সাজুগুজু করেছে, ও নিজেই করেছে, আমাকে পর্যন্ত ওই সাজায় দেয়। মেকআপ কোনটার পরে কোনটা দিতে হবে সম্পূর্ণ বুদ্ধি, কোনো কিছু। আপনি তো নিয়ে আসেন, আপনি তো নাটোর বাসা না, কোথায় বাসা? রাজশাহীতে আমার কোনো সমস্যা নাই। আপনি নিয়ে আসেন, শিশু বিকাশে নিয়ে আসেন, আগে টিকিট লাগবে না, বা আগের কোনো ডাক্তার দেখানো হলে ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে আসেন। না, কোনো প্রেসক্রিপশন আপাতত নাই। মাঝখানে একটু হ্যাঁ কিছু ওই ম্যাডাম থাকাকালীন হ্যাঁ, ওই পুরাতন টিকিট না আসলে দেখছিল না। হ্যাঁ, তো হ্যাঁ বুঝছি, আমি তো ওই জন্য আপনাকে কিছু বলি নাই। হ্যাঁ, আমাদের ঘটনা ঘটছে, তো এখন আর ওটা নাই, ওই নিয়ম আর নাই। হ্যাঁ, সে ইয়া করেছে, ঠিক আছে, এখন আর নাই। হ্যাঁ, আপনি নিয়ে আসেন, কোনো সমস্যা নেই। অনেকে পরামর্শ দিচ্ছে যে ইন্ডিয়া নিয়ে গেলে এটা ঠিক হবে। আচ্ছা, আমি নিয়ে আসি, আপনাকে দেখাই, তারপরে আচ্ছা নিয়ে আসেন, তারপরে সিদ্ধান্ত নেন ইন্ডিয়া যাবেন কিনা। এখন মায়ের মন বাপের মন মানে না, এটাকে কি দিয়ে আটকাবে বলেন? হ্যাঁ, এটা কি দিয়ে আটকাবে? বাদ দিয়ে আটকানো যায় না। তবে এই ব্যাপারে সারা পৃথিবীতেই একই জিনিস, এই যে আমরা অটিজম নিয়ে যা বলতেছি সারা পৃথিবীতেই তাই, বুঝছেন? সারা পৃথিবীতে একই রকম, যে এর কোনো এক কথায় চিকিৎসা মানে ভালো করে দেওয়ার মতো উপায় নাই। হ্যাঁ, তাকে কোনো রকমে চলার শক্তি, চলার গতি করে দেওয়ার চেষ্টা করা হয়। নিয়ে আসেন, সমস্যা নেই।